আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 12তম ক্লাস। তো 12তম ক্লাস থেকে আমাদের আনুষঙ্গিক কিছু বিষয় যেগুলো আমাদের জীবনে অতি প্রয়োজনীয় সেগুলো আমরা শিখব। তো আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো মাটি, বালু আর কাঠের হিসাব। আমাদের জীবনে এগুলো অনেক প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে। তো এগুলোর মাপজোপ যদি আমরা নিজেরাই জানি তাহলে আর কোনো সমস্যায় আমাদের পড়তে হয় না। তো আমরা ইতিমধ্যে মাপ শিখেছি দুই ধরনের। একটা হলো বর্গ মাপ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান বর্গ ফুট, বর্গ ইঞ্চি, বর্গ হাত, বর্গ যা আছে এটাকে বর্গ বর্গ বলে, হ্যাঁ? দৈর্ঘ্য গুণ প্রস্থ এটাকে বলে বর্গ। আর একটা হলো রৈখিক, মানে দূরত্ব। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত, ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত, ঢাকা থেকে খুলনার দূরত্ব কত, এটা হলো দূরত্ব রৈখিক, এটাকে বলে রৈখিক মাপ। আরেকটা মাপ রয়েছে যেটা আমরা এখনো শিখি নাই, সেটা আজকে থেকে শিখবো, সেটা হলো ঘনমাপ। সেটা কি? ঘনমাপ। তো আমরা দুইটা শিখছি ইতিমধ্যে, হ্যাঁ, রৈখিক মাপ আর বর্গ মাপ। আজকে হলো আমাদের শিখতে হবে, আমরা ঘনমাপ শিখবো। আর এই ঘনমাপটা সাধারণত মাটি, বালু, কাঠ, গ্যাস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জন্য দেখবেন ফ্রিজ, ওইখানে কি করে সিএফটি বলে, এত সিএফটি ফ্রিজ। এটা এটা আমরা আজকে ক্লাসে পরে শিখতে পারবো, বুঝতে পারবো বিষয়টা কি আসলে। তো তিন দিকের মাপকেই বলে সাধারণত ঘন মাপ। সেটা কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা। আগে তো ছিল, আমরা শিখতাম কি? দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন কি তিনটা মাপ লাগবে, হ্যাঁ? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। এই তিনটা মাপের সমন্বয় বা ফলাফল যেটা হবে তাকে বলে ঘনমান। আর ইংরেজি থেকে একে বলে কিউবিক ফিট। CUBIC, কিউবিক। FWT ফিট, কিউবিক ফিট। এটাকে সংক্ষেপে বলে CFT। কি বলে? কিউবিক ফিটকে সংক্ষেপে বলে CFT। এটা যদি মিটারে হয় তাহলে কি? কিউবিক মিটার, ঘন মিটার। এটা যদি ফুটে হয় তাহলে ঘন ফুট। এটা যদি হাতে হয় তাহলে ঘন হাত। সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার, ঘন মিটার, মিটার হলে ঘন মিটার। এভাবে আমাদের এই মাপগুলো কি করতে হয়? বুঝতে হয়। তো এই হিসেবে এই যে ফ্রিজ যে আমাদের মাপে, হ্যাঁ, এখানে তিনটা মাপ নেওয়া হয়। একটা হলো উচ্চতা, একটা হলো দৈর্ঘ্য, আর একটা প্রস্থ। এটা ধরেন প্রস্থ, এটা ধরেন দৈর্ঘ্য, আর একটা হলো গভীরতা। আর একটা কি? গভীরতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। তাহলে মাপ যেটা হবে এটা হলো সিএফটি, এত সিএফটি। তো সাধারণত এই মাপগুলো আমাদের সমাজে মাটির ক্ষেত্রে, বালুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো মাটির মাপের ক্ষেত্রে দুইটা মাপ, মানে দুই ধরনের মাপ প্রচলিত আছে। একটা হলো কুয়া, আর একটা হলো হাজার। কুয়া পদ্ধতি আর একটা হলো হাজার পদ্ধতি। এই কুয়া মাপটা সব জায়গায় প্রচলিত না হইলেও এটা একটা স্বীকৃত মাপ। তবে বর্তমানে হাজার পদ্ধতিটাই বেশি ব্যবহৃত হয়। তো কুয়া আবার দুই ধরনের, হ্যাঁ। একটা হলো ছোট কুয়া, একটা হলো বড় কুয়া।
এই দুই প্রকার। 4 হাত দৈর্ঘ্য, হ্যাঁ, গুণ 4 হাত প্রস্থ ও 1 হাত গভীরতা, যেটা ফলাফল হবে এটা একটা ছোট কুয়া। 4 হাত দৈর্ঘ্য, 4 হাত প্রস্থ, 1 হাত গভীরতা, সেটা কি এক ছোট কুয়া। তাহলে যদি আমরা এটাকে গুণ দিই কত হয়? 4 4 16, 16 একে 16 সমান সমান 16 ঘন হাত। এই হাত 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 মানে কি ঘন হাত। তাহলে 16 ঘন হাতে এক ছোট কুয়া, 16 ঘন হাতে এক ছোট কুয়া। আর এরকম 50টা ছোট কুয়া, এক বড় কুয়া। তাহলে 16 গুণ 50 সমান সমান 800, হ্যাঁ, ঘন হাতে এক বড় কুয়া। এটা তো হাতে হিসেবে দিলাম, এটা যদি আমরা ফুট হিসেবে নেই তাহলে 4 হাত মানে কত? 6 ফুট। 4 হাত মানে 6 ফুট। 1 হাত মানে 1.5 ফুট, এই তো। তাহলে কত হয়? 6 6 36 গুণ 1.5 হয় 54, হ্যাঁ, 54 ঘন ফুট। তা যেটা আমরা 16 ঘন হাত দেখছিলাম এটাই হলো কি ফুট, ফুটে এলে 54 ঘন ফুট। 54 ঘন ফুট এক ছোট কুয়া। যদি এটাকে 50 দ্বারা গুণ করি, 54 গুণ 50 সমান সমান 2700, 2700, 2700 ঘন ফুট। ঘনফুটে এক বড় কুয়া। তাহলে আমরা মাটির মাপ শিখলাম কুয়া হিসেবে, যেটা বিভিন্ন জায়গায় এখনো প্রচলিত আছে, সেটা হলো কুয়া। তবে সবচেয়ে প্রসিদ্ধ বা প্রচলিত যেটা বেশি সেটা হলো হাজার মাপ। সেটাও হাজার হিসেবে আর কি, ঠিক আছে। যেমন 2700 ঘনফুট এক বড় কুয়া না, তাহলে এটা কি যদি আপনি হাজার দিয়ে ভাগ দেন তাহলে কি হয়? 2.7 হাজার, অর্থাৎ 2700 ঘন ফুট, ঘনফুট, বা 2700 হাজার ঘনফুট। তাহলে 2.7 হাজার ঘনফুট আর কি, হ্যাঁ। তো এখন আমরা দেখি একটা মাটির স্তূপ, দৈর্ঘ্য 70, প্রস্থ 50, উচ্চতা 10 ফুট সব, হ্যাঁ। তাহলে এখানে কত ফুট মাটি আছে? কি করতে হবে? 70 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ 50 গুণ 10। 70, 50, 10।
তবে 35,000 ঘনফুট মাটি আছে। ফুট মানে ঘনফুট। তাহলে এখানে 35,000 ঘনফুট কি আছে? মাটি আছে। একটা পুকুর দৈর্ঘ্য 50 ফুট, প্রস্থ 40 ফুট, এটা গভীরতা আছে 5 ফুট। তাহলে এটা ভরতে কত ফুট মাটি লাগবে? কত হাজার মাটি লাগবে? কত হাজার ঘনফুট মাটি লাগবে, ঠিক না? বলেন তো কত হাজার ঘনফুট মাটি লাগে, হিসাব করে বলেন। জি, মাশাল্লাহ, 10,000 ঘনফুট মাটি লাগবে। 1 ফুটের মাটির দাম 10 টাকা করে হলে কত ফুট, কত টাকা লাগবে? জি, 1 লক্ষ টাকার মাটি লাগবে। তো এখানে মাটি লাগা যেই বালি লাগা একই কথা। বালি বর্তমানে তো আমাদের পুকুরগুলো কি করে, বালি দিয়ে ভরাট করে, হ্যাঁ। আরেকটা বিষয় দেখেন, জমি থাকে, হ্যাঁ। 100 ফুট জমি আছে, প্রস্থ 80 ফুট। এই জমিটা ভরাট করবে অর্থাৎ উঁচু করবে, ধরেন 7 ফুট উঁচু করা লাগবে। তাহলে মাটি বাঁধ দেওয়ার জন্য চতুর্পাশে যে কি করতে হয়, বাঁধ দিতে হয়। এই বাঁধ দেওয়ার জন্য মাটি এখান থেকে কাটবে, জমি থেকে কি করবে, কাটবে। কাইটা বাঁধ দিবে, হ্যাঁ। তাহলে এখন এটা
হিসাবের সময়, মাপার সময় কিভাবে মাপবে, ঠিক আছে? এটা মাপার সময় দুই ভাবে মাপতে পারে। একটা হলো মোট জমি যেটা আছে, হ্যাঁ, 100 × 80 × উঁচা করবে কত? 7 ফুট। 7 × 7, অর্থাৎ এই মাটি কেটে বাঁধ দেওয়ার পরেও আপনি পুরাটা জমি ধরে আপনি হিসাব করতে পারেন। তখন গভীরতা বা উচ্চতা 7 ফুটই ধরবেন। ভিতরে কিন্তু মাটি কাইটা কি করছে, গভীর বেশি বানায় ফেলাইছে। বানাইলে কি হবে, মাটিগুলো এখানে গেছে না, বা বালু ভরাট করার সময় তো এই মাটিগুলো কম লাগবে না? তো কথা তো একই, ঘুরে ফিরা। এই জন্য আপনি 7 ফুটই ধরবেন, যদিও ভিতরে গভীর থাকে না কেন। তাহলে 100 × 80 × 7, 100 × 80 × 7, তাহলে 56,000 ফুট মাটি লাগবে, ঘন ফুট মাটি লাগবে। 12 টাকা করে হইলে, 7 টাকা করে হইলে 3,92,000 টাকা মাটি লাগবে। এটা তো এক সিস্টেমে ধরতে পারলেন যে মাটি কাটার পরেও চতুর্পাশে বাদ দেওয়ার পরে আপনি পুরো জমি ধরলেন মাপটা, হ্যাঁ, অর্থাৎ যেই মাপ ছিল আগের। অথবা আপনি কি করতে পারেন, বাদ দেওয়ার পরে ভিতরে যতটুকু আছে আপনি ততটুকু ধরতে পারেন, ঠিক আছে? তখন আর ওই যে উচ্চতা যে 7 ফুট উঁচা বানাবে মূল জমি থেকে, তাহলে যে বাদ দেওয়ার কারণে জমি কাইটটা আরো গভীর করছে না, তখন সেখানে দেখা যাবে যে 7 ফুটের জায়গায় আরো 5 ফুট গভীর হয়ে গেছে, তখন হয়ে গেল 12 ফুট, কথার কথা হিসাবে যেটা আছে আর কি একুরেট, 12 ফুট হয়ে গেল। তখন কি করতে হবে, এখান থেকে দৈর্ঘ্য কতটুকু ভিতরে আর কি, এখান থেকে প্রস্থ কতটুকু, দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা, তখন গভীরতা উচ্চতা দুইটা মিলে কি 12 ফুট হয়ে যাবে। 7 ফুটের জায়গায় কত, গভীরতা যদি আরো 5 ফুট বেশি হয় কাটে, তো 12 ফুট। তখন ওই মাপ যেটা পাওয়া যাবে এটার সাথে এই গভীরতাটা উচ্চতাটা সহ এটা গুণ দিতে হবে, তাহলে বের হয়ে যাবে। এভাবে আমরা কি করব, মাটির হিসাব করব। আরো বিস্তারিত জানার জন্য বইয়ে দেখতে পারেন। কাঠের হিসাব আমরা কি শিখবো, হ্যাঁ, এখন। কাঠ দুই প্রকার, কাঠ কত প্রকার, দুই প্রকার। একটা হলো সাইজ করা কাঠ, আর একটা হলো গোল কাঠ, গাছ। তো এই কাঠের হিসাবটাও কি মাটির মতোই ঘন মাপ, ঘন মাপ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। এখানে কি হবে, সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব বা মোটা যেটা, হ্যাঁ, এটা হলো কি হিসাব। ফুটের দ্বারা পরিমাপ করলে তাকে কিউবিক ফিট বলে, যেটাকে সিএফটি বলে। কাঠের ক্ষেত্রে আবার কেভিও বলে, কি সিএফটি সেটা কি কেভি। বলেন এত কেভি কাঠ আছে, এটা ওই সিএফটি, এত সিএফটি কাঠ আছে, এত কেভি কাঠ আছে। যেমন এখন একটা হিসাব করি আমরা, একটা কাঠের সাইজ 10 ফুট দৈর্ঘ্য, কত, 10 ফুট দৈর্ঘ্য, 3 ফুট প্রস্থ, 2 ফুট পুরুত্ব। তো সেখানে কত সিএফটি কাঠ আছে, এরকম থাকে না? তো দৈর্ঘ্যটা কত, 10 ফুট, প্রস্থটা কত, 3 ফুট, পুরুত্ব যেটা ভারী, হ্যাঁ, এই যে পুরুত্ব, এই যে ভারী,
এই পুরুত্বটা 2 ফুট। তাহলে কি হবে? 10 গুণ 3 গুণ 2, 3 × 30, 30 × 60। তাহলে 60 CFT কাঠ আছে বা 60 KB কাঠ আছে, এটা বলতে হবে নাকি? আপনারা বলেন একটা। দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ 2 ফুট, পুরুত্ব 1 ফুট, কত KB কাঠ আছে? 20 ফুট দৈর্ঘ্য, প্রস্থ 1 ফুট, পুরুত্ব, প্রস্থ 2 ফুট, পুরুত্ব 1 ফুট। জি, 40 CFT কাঠ আছে, ঠিক না? কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। সহজ। এবার একটু কঠিনের দিকে যাই না? সেটা কি? সেটা হলো ইঞ্চি থাকে যদি, সুতা থাকে যদি, তখন কি করতে হবে? ইঞ্চিকে ফুট বানাইতে হবে। সুতা থাকলে সুতাকে ইঞ্চি বানাইতে হবে, ইঞ্চিকে ফুট বানাইতে হবে। তারপরে কি করতে হবে? হিসাব করতে হবে। যেমন একটা কাঠের সাইজ যদি আমরা মনে করি 10 ফুট 3 ইঞ্চি, দৈর্ঘ্য 10 ফুট 3 ইঞ্চি, প্রস্থ 3 ফুট 6 ইঞ্চি, পুরুত্ব 2 ফুট 9 ইঞ্চি, ঠিক না? এই যে একটু কঠিন হয়ে গেল, আগে যাচ্ছি। এখন কি করতে হবে? ইঞ্চিকে ফুট বানাইতে হবে। ইঞ্চিকে কি করতে হবে? ফুট বানাইতে হবে। আমরা তো পিছনে একটা সূত্র শিখেছিলাম ইঞ্চিকে কিভাবে ফুট বানায় গত ক্লাসে। তাহলে 3 ফুট মানে 3 ইঞ্চি নাকি? তাহলে দৈর্ঘ্য কত? 10 ফুট 3 ইঞ্চি, মানে 10.3 কত হয়? 0.25 হয় না? 0.25, 10.25 ফুট। 3 ফুট 6 ইঞ্চি মানে 3.6 কত হয়? 0.50 হয় না? 2 ফুট 9 ইঞ্চি মানে কি? 2.9 কত? 0.75 হয়। এই তো হয়ে গেল। তাহলে 10.25 ফুট, 3.50 ফুট, 2.75 ফুট। 10.25, 3.50 গুণ 3.50 গুণ 2.75। কত CFT কাঠ হইলো? 98.65। কত? 98.65 কাঠ হইল। এটাই সহজ নিয়ম, হ্যাঁ। এখন যদি আবার কোথাও কি থাকে, শুধু ইঞ্চি থাকে, কোনো একদিকে কি থাকে? ইঞ্চি থাকে, তাহলে তো ফুট বানাইতে হবে, ঠিক না? যদি কোনো একটা কাঠের 10 ফুট থাকে, হ্যাঁ, দৈর্ঘ্য কত? 10 ফুট, প্রস্থ 2 ফুট, পুরুত্ব 3 ইঞ্চি, পুরুত্ব কত? 3 ইঞ্চি। তাহলে এটা তো ওইভাবেও করতে পারেন আপনি। 10 গুণ 2 গুণ 3 ইঞ্চিতে কত হয়? 0.25 হয়, সমান সমান হয়ে গেল। অথবা আপনি কি করতে পারেন? 10 গুণ 2 গুণ 3, তিনটা গুণ করে ভাগ 12, যেহেতু একটা ইঞ্চি আছে তো, এই একটা ইঞ্চি না, এই জন্য শুধু একটা 12 দিবেন। এই 12 দিয়ে ভাগ করলে, ওইগুলো গুণ করার পরে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। 2টা ইঞ্চি থাকলে 2টা 12 লাগবে, গুণ 12। এভাবে 3টে ইঞ্চি থাকলে 3টা 12 লাগবে, এভাবে, ঠিক আছে? অথবা আপনি আগে উন্ডে বানায় করতে পারেন, যেভাবে সহজ হয়।
তাহলে 10 গুণ 2 গুণ 10.25, 10 গুণ 2 গুণ 10.25 কত হইলো? 5 CFT বা 5 ঘনফুট কাঠ আছে, 5 কেবি কাঠ আছে, হ্যাঁ। তাহলে এভাবে হইলো কত? 5 কেবি হইলো। এভাবে যদি আপনি দেখেন, 10 দুগুণে 20, 3 20-60, ঠিক না? এই 60কে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন, এই 5 12 60 একই তো হয়ে গেল। কোথাও সুতা থাকতে পারে, কি সুতা? সুতাকে ইঞ্চি বানাইতে হবে, সুতা কি করতে হবে? ইঞ্চি বানাইতে হবে, ইঞ্চিকে ফুট বানাইতে হবে। যেমন কাঠগুলো সাধারণত সুতাই থাকে অনেক ক্ষেত্রে, হ্যাঁ। যেমন মনে করেন লম্বা 20 ফুট, দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ 6 ইঞ্চি, পুরুত্ব 4 সুতা। এটা হিসাব করেন, পারবেন আপনারা? করেন তো দেখি। দ্রুত করেন, হ্যাঁ। সুতাকে ইঞ্চি, ইঞ্চিকে ফুট। করেন, সবাই দ্রুত করেন দেখি। 40 তো না, 40 তো অনেক না, 40 কেবি, এখানে তো 40 কেবি হবে না। দেখেন, 4 সুতা, 6 ইঞ্চি, 20 ফুট। সুতারে আপনি আগে কি করেন? ইঞ্চি বানান। মানে কি? 4 ভাগ 8, 8 সুতায় 1 ইঞ্চি না, আগ 8, ফল যেটা হবে এটাকে আবার ফুট বানান, ভাগ 12। 4 ভাগ 8, মানে সুতা ইঞ্চি হইলো মাত্র, ইঞ্চিকে আবার ফুট বানাইবেন, ভাগ 12, এই ফুট হইলো। এই ফুট একটা হইলো, গুণ 2 নম্বর কত? 6, 6 ফুট বানান, 6 ইঞ্চি ফুট বানাইলে কত হয়? 6/12, মানে কি 0.50 হয় না? গুণ 0.50, গুণ 20 তো আছে, পূর্ণ সংখ্যা ফুট, 20 কত হইলো দেখেন? 0.41, অর্থাৎ 1 কেবির অর্ধেকেরও কম। 1 কেবির অর্ধেকেরও কম, যদিও নাকি দৈর্ঘ্য 20 ফুট, কিন্তু প্রস্থ মাত্র 6 ইঞ্চি, পুরুত্ব মাত্র 4 সুতা, এই হিসেবে কমে গেছে। এভাবে কাঠের হিসাব করতে হবে। কে কে বুঝেছেন হাত উঠান। সাইজ করা কাঠের হিসাব। অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। এখন যদি সুতা থাকে তাহলে ইঞ্চি বানাইতে হবে, ইঞ্চি থাকলে ফুট বানাইতে হবে, অর্থাৎ বড় যেটা থাকবে সর্বোচ্চ ফুট, এটার মধ্যে সবাইকে নিয়ে আসতে হবে, কনভার্ট করতে হবে এভাবে, হ্যাঁ। এবার গোল গাছের হিসাব কিভাবে আমরা বের করব? গোল গাছের ক্ষেত্রে 2টা মাপ নিতে হবে, একটা হলো উচ্চতা আর একটা কি? পরিধি বা ব্যাস। বৃত্তের মধ্যে আমরা পরিধি শিখছি না, এই পরিধি বা ব্যাস। এই গোল গাছ,
তাহলে এটা উচ্চতা কত? হ্যাঁ, উচ্চতা মনে করেন 10 ফুট। এই যে গোলাকার বেড়টা কি মাঝ বরাবর নিতে হবে, কারণ গাছের গোড়া দিয়ে মোটা, উপর দিয়ে চিকন থাকে, এই জন্য মাঝ বরাবর নিতে হবে, মাঝের বেড় এটাকে বলে। হ্যাঁ, তো দুইটা মাপ নিতে হবে, দুইটা মাপ নিয়ে আমাদের কি করতে হবে? হিসাব করতে হবে। সূত্র কি? সূত্র হলো মাঝের বের স্কোয়ার কি, মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। সূত্রের 16, হ্যাঁ, এটার কোনো কেন বা কি এটা বলা যাবে না, সূত্রের মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16, তাহলে ফলাফল বের হয়ে যাবে। তাহলে একটা গাছের যদি মনে করেন মাঝের বের 10 ফুট, উচ্চতা হইলো 20 ফুট, তাহলে গাছে কত সিএফটি কাঠ আছে হিসাব করতে হবে না? তাহলে কি করতে হবে? মাঝের বের স্কোয়ার মানে কি, এই যে মাঝের বের 10 স্কোয়ার মানে কি, 10 গুণ 10 সমান কত? 100, গুণ উচ্চতা গুণ কত? 20। তাহলে 100 গুণ 20, 2000 ভাগ 16, ওই সূত্রে 16 কত হইল? 125 সিএফটি কাঠ আছে। মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16, সবাই সূত্রটা মুখস্থ করে ফেলেন, মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। সবাই যদি এটা মুখস্থ করেন তাহলে আরেকটা আমি অঙ্ক দিয়ে আপনি করে ফেলেন। গাছের উচ্চতা হলো 25 ফুট, মাঝের বের হলো 8 ফুট, কত সিএফটি কাঠ আছে বলেন? সূত্র কি? মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। দ্রুত লেখেন, সূত্র অনুযায়ী মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। মাঝের বের কত? 8 ফুট, উচ্চতা হলো 25 ফুট। তাহলে মাঝের বের স্কোয়ার মানে কি, 8 গুণ 8 না, স্কোয়ার মানে ডবল, গুণ 8, 64, গুণ উচ্চতা, উচ্চতা হলো 25 ভাগ 16, কত হলো? 100 কেবি। এখানে কি 100 কেবি কাঠ আছে? আশা করি এভাবে আপনারা করবেন। তাহলে আজকে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হলো মাটির হিসাব, আর একটা হলো কাঠের হিসাব। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই।